ওনার কথা শুনে কলিজায় কেঁপে ওঠে আমার। উনি কিভাবে জানতে পারলো যে আমি আজকে চট্টগ্রাম চলে যাচ্ছি, তাও একেবারের জন্য? আমার পরিবারের কেউ তো ওনার হৃদের পরিবারের সাথে কিছু বলেনি এ বিষয়ে যে আমি চট্টগ্রামে যাব। আর আমার কি প্ল্যানিং চলছে, মানে আমি যে একেবারে যেন চট্টগ্রাম ভাইয়ার কাছে চলে যাচ্ছি, সেটা তো আমি কারোর সাথে বলিনি কোনো কিছু, এমনকি ভাইয়ার সাথেও না যে আমি তার কাছে একেবারে জন্য যাচ্ছি। সবগুলো কথা তো আমার পেটের ভিতরে ছিল, তাহলে উনি কি করে জানলো সবটা? আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে ওনা আমার গালে চেপে ধরে হাতটা, গাল থেকে ছাড়িয়ে শক্ত হাতে মাথা হিজাবের ওপর দিয়ে আমার চুল টেনে ধরে তার একদম কাছে নিয়ে আসে। তার নিঃশ্বাস আমার সারা মুখে আছড়ে পড়ছে। আমার আর ওনার দূরত্বটা 1 ইঞ্চিও হবে না। উনি আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভুরু কুঁচকে বলল, ভাইয়ের কাছে যাবি তাই না? একটা কাজ করি, তোর সাথে সাথে তোর ভাইকেও মেরে দেই আমি, তারপর তোরা পরিবারকেও মুক্তি চাই না তোর নে, সবকটাকে একসাথে মুক্তি দিয়ে দিই। কি বলিস, ভালো হবে না? আমার কাছে কিন্তু দারুণ মনে হচ্ছে। আর এটার হেডলাইন কি হবে জানিস? বউ তার স্বামীকে মুক্তি দিতে গিয়ে সহপরিবার নিয়ে মৃত্যুবরণ করে। এই নিয়ে শোকাহত তার স্বামী রিদ খান। দারুণ হবে বিষয়টা। বলেই আমাকে ছেড়ে দিয়ে আমার সিটের সামনে টেবিলে বসে পরে পা ঝুলিয়ে নিজের হাতে থাকা বন্দুকটা দিয়ে একবার কপালে চুলকে বাঁকা চোখে আমার দিকে তাকায়, তারপর সাথে সাথে আমার দিকে আবার বন্দুকটা তাক করে গুলি করার জন্য। আমি ওনার এমন কাজে ভয়ে দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরতে হেঁচকি তুলে কান্না করছি, কারণ এছাড়া আমার আর কিছু করার নেই। কিছু বললে আমার সাথে সাথে আমার পরিবারকেও মেরে দেবে উনি। আমার জন্য আমার পরিবারে কিছু হোক তা আমি চাই না, কিন্তু আমার আব্বু তো আমার সাথে ছিল। আব্বু এখন আসছে না কেন? উনি আমার আব্বুর সাথে কিছু করেনি তো? আব্বুর কথা মনে আসতে ঝটপট করে মুখ থেকে হাতটা সরিয়ে কান্না করতে করতে বলে উঠি, আব্বু যাব। আব্বু কই? আমার আব্বু কোথায়? আমার কথায় উনি খানিকটা আদুরে সুরে বলে ওঠে, আমার সোনা আব্বু যাবা। আহা, কিন্তু আমার শ্বশুর না তার মেয়েকে তার গুণধর জামাইয়ের কাছে রেখে একা নিজে বাড়ি চলে গেছে। কেমন না বিষয়টা? কই আমাকে জামাই আদর করবে তা না, নিজে একা চলে গেল। যাকগে। আরে হ্যাঁ, মনে পড়েছে, কিছুক্ষণ আগে আমি নিজেই তো বাড়ি যাওয়ার জন্য আমার ড্রাইভারকে দিয়ে পাঠালাম আমার শ্বশুরকে। বলি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আমাকে কান্না করতে দেখে বিরক্ত নিয়ে আসিফের দিকে তাকায় উনি। পরে উনি খিটখিটে মেজাজ আসিফকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসিফ, বউ আটকানো কোনো পদ্ধতি আছে তোর কাছে? থাকলে ঝটপট বলতো। বউ আমার 2 দিন পর পর খালি পালাতে চায় আমার থেকে, আর বউকে গিয়ে আটকাতে হয় আমার। 2 দিন পর পর এ প্যারা ভালো লাগে না আমার বউ, যাতে আটকাতে পারি পার্মানেন্টলি। তোর কাছে এমন কোনো পদ্ধতি জানা আছে তাহলে বল, যদি না থাকে তো বউয়ের সাথে সাথে তোকেও মারবো গুলি করে হারামি। 2 দিন পর পর এই প্যারা আর ভালো লাগে না আমার। কি হলো বল? ধমক দিয়ে। ওনার ধমকে আসিফ ভয়ে কাঁচুমাচু করতে করতে আস্তে করে বলল, ভাই ভাবিকে জিজ্ঞেস করেন না যে ভাবি কি চায়, এমনটা কেন করছে? আসিফ কথায় উনি যেন তেলে বেগুনে জ্বলে উঠে। পরে ধমকেশ্বর বলে ওঠে, হারামির বাচ্চা, আমার বউ বলে তোকে আমি জিজ্ঞেস করতাম নাকি? তুই বল আমার বউ কি চায়? ওনার কথায় আসিফ একটা শুকনো ঢোক গিলে চোখ দুটো ছোট ছোট করে ওনার দিকে একবার তাকিয়ে আবার মায়ার দিকে তাকায়। আসিফ যে অদ্ভুতভাবে ফেঁসে গিয়েছে সেটা ভালোই বুঝতে পারছে। এখন যদি ওনাকে আমার বিষয় কিছু না বলে তাহলে ওনার গুলি মরতে হবে আসিফকে। আর যদি বলে তো কি বলবে? সে নিজেও আমাকে কয়েকবার দেখেছে, মাত্র 1 মুহূর্তে ওনাকে কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না।
তাই খানিকটা থেমে আমতা আমতা করে বলে উঠে, ভাই ভাবি মনে হয় ভালোবাসা চায় আপনার কাছ থেকে। ভাবিকে ভালোবাসা দিয়ে আটকানো যাবে? আসিফ কথায় উনি খানিকটা নড়ে চড়ে উঠে আমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠে, ভালোবাসা চাই তোমার, তাই তো? ঠিক আছে, দিব তোমাকে ভালোবাসা। আসিফ, তোর ভাবির জন্য একটা হানিমুন সুইট বুক করতো। কাল যাব তোর ভাবিকে নিয়ে হানিমুনে। উনি ওনার কথা শেষ করে বন্দুকে নামায় আমার মাথা থেকে। আমি তখনও অযোধ্যারায় কান্না করেই চলছি আর ওনার থেকে পালানোর জন্য রাস্তা খুঁজছি। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে উনি শক্ত হাতে আমার এক হাত চেপে ধরে নিজের মতো করে টেনে নিয়ে যেতে লাগলো। ওনার গাড়ির সামনে এসে গাড়ির পিছনের দরজা খুলে এক প্রকার ছুঁড়ে মারে আমায় গাড়ির ভিতরে। আমি গাড়ির ভিতরে হুমড়ি খেয়ে পড়লাম। উপর হয়ে উনি আমার সাথে বসেছেন পিছনে, কিন্তু খানিকটা দূরে। আমি এই অবস্থায় কান্না করতে লাগলাম না উঠে বসে। রীতের নিজ বাংলোতে এনেছে মায়াকে। এখানে একটা রুমে বন্দি করে রেখে ওকে রীত। মায়া ফ্লোরে বসে দু হাঁটুতে মাথা গুজিয়ে কান্না করেই চলছে। সে কখন থেকে কারো পায়ের শব্দ পেয়ে মাথা তুলে তাকায় সে ব্যক্তিটার দিকে। চোখের সামনে রীতকে দেখে মায়া আবারও নিজের মতো করে কান্না করতে লাগে। নিজের মাথা ঠেকিয়ে হৃদের মায়ার সামনে কিছুটা দূরে একটা চেয়ার টেনে বসে পরে কোনো রকম বনিতা ছাড়াই হালকা চিন্তিত সুরে বলে ওঠে, বউ তুমি বাসর বোঝো তো? আসলে এটা আমার ফার্স্ট বাসর, তাই অনেকটা নার্ভাস আমি। জীবনে এই প্রথম আদ্রমাদ হৃদ খান কোনো বিষয়ে নার্ভাস, বুঝেছ? তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো কেমন? তার আগে বলো তুমি বাসর বুঝো তো? হৃদের কথা মায়া কান্না করতে করতে মাথা নাড়িয়ে সুমতি জানায়, যার অর্থ সে জানে বাসর মানে কি। মায়ার মাথা নাড়ানো দেখে হৃদ কপাল কুঁচকে বলো, তা সব জানো, গুড। আমার জন্য তাহলে ভালোই হলো। তারপর ডাউট হচ্ছে তোমাকে নিয়ে। ভালোবাসা বুঝো না, বাসর বুঝো। যাই হোক, এখন বলো কিভাবে শুরু করা যায়? আচ্ছা, লাইটটা কি অফ করতে হবে? এটা থাকলে হবে না? লাইটটা অফ করলে কেমন জানি দেখা যায় না। নার্ভাস হয়ে চিন্তার সুরে, আচ্ছা কোথাও থেকে শুরু করব সেটা তো বুঝতে পারছি না। আর যাই হোক, বাসরটা তো করতেই হবে, তাই না? তুমি বলো তো কি করা যায়? নার্ভাস হয়ে হাত পা নাড়াতে নাড়াতে হৃদের কথায় মায়া চোখ তুলে হৃদের দিকে তাকিয়ে পরে ডান হাত উল্টো পিঠে নিজের নাক মুছে কান্নাজড়িত কণ্ঠে বলল, বাসর করতে পারবো না তো আপনার সাথে? নাক টেনে টেনে মায়ার কথায় সন্দেহ দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে থেকে বলে উঠে, কেন করতে পারবে না তুমি? আমার কোনো আপত্তি না থাকলে তোমার সমস্যা কোথায়? আর তোমার কি পার্সোনাল কোনো সমস্যা আছে নাকি? এই তুমি মেয়ে তো, আমি কিন্তু খাঁটি পুরুষ। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়া হৃদের কথা কিছু বুঝতে না পেরে কিছুক্ষণ হৃদের দিকে তাকিয়ে থেকে নিজের মতো করে বলে উঠে, কিভাবে করব বাসর? আমাদের বাসরাত তো চলে গেছে 8 মাস আগে। বিয়ের প্রথম রাতেই তো ছিল বাসর রাত। এখন যদি আবার বাসর রাত আনতে হয় তাহলে তো আবার বিয়ে করতে হবে আমাকে, নয়তো আর বাসর রাত আনতে পারবো না তো। মায়ের বোকা কথায় হৃদের সন্দেহ দৃষ্টিটা আরও গাঢ় হয়ে আসে। পরে সন্দেহর দৃষ্টিতে মায়াকে প্রশ্ন করে ওঠে, তোমাকে কে বলল যে বিয়ের প্রথম রাত ছাড়া আর বাসর করা সম্ভব না? আর তুমি বাসর বলতে কি বুঝো বলো তো একটু? হৃদের কথা মায়া নিজের মতো করে বলে ওঠে, বুঝি তো সব বুঝি আমি। আমাদের পাশের বাড়ি ভাবি বলেছে সব আমাকে। সেটা কি বলেছে শুনি? স্বামীর সব কথা শুনতে হয়, স্বামী যা বলবে তাই করতে হয়। আর বাসর ঘরে ঢুকে একটা বড় বিড়াল মারতে হয়, আর সেটা বিয়ের প্রথম রাত ছাড়া তো সম্ভব না। আমি তো চেয়েছিলাম একটা বড় বিড়াল মারতে, কিন্তু আপনি তো মারতে দেননি আমাকে। নাক টেনে টেনে মায়ার কথা শুনে হতবাক হয়ে যায় হৃদ। বলে, কি এই মেয়েটাকে বাসর বলে নাকি? এই মেয়ে সবসময় উল্টো পাল্টো বোঝে।
হৃদ নিজেকে শান্ত করতে একটা বড় নিঃশ্বাস নেয়, পরে নিজেকে শান্ত করে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, সেই বিড়াল মারতে হবে আমাকে। কোথাকার বিড়াল কোথায় নিয়ে গেল? সবই কপাল। যা জানা দরকার তা তো তোমার শিক্ষার প্রয়োজন পড়ে না কখনো, কিন্তু বাসর তো আমাকে করতেই হবে, নয়তো বউ আটকাবো কী করে আমি? হৃদ খানিকটা থেমে আবারও বলল, আচ্ছা তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু ভয় পেও না কেমন, সাথে চুপ করে থাকবে কেমন? একবার কাছে এসে হাত ইশারা করে। হৃদের ইশারা পেয়ে মায়া ভয়ে ছিটিয়ে যায়, পরে নিজের মাথাটা নিচু করে ফেলে, কিন্তু ঠাই জায়গায় বসে থাকে। হৃদ মায়ার নড়চড় না দেখে ধমক দিয়ে বলে ওঠে, তুমি কি আমার কাছে আসবে নাকি আমি গুলি করব তোমাকে কোনটা? হৃদের ধমক পেয়ে মায়া কান্নায় বেগ আরও বেড়ে গেল। পরে কান্না করতে করতে উঠে এসে হৃদের দিকে আঘাত গুটি গুটি পায়ে মায়া হৃদের সামনে এসে দাঁড়াতেই হৃদ একবার মায়াকের উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলায়। হৃদ অনেকটা নার্ভাস, আর এই নার্ভাসের কারণ হাত দুটো ঠান্ডা হয়ে আসছে মুহূর্তে। জীবনে প্রথম হৃদ এতটা নার্ভাস, যা জীবনে প্রথম করতেও হয়নি, কিন্তু আজ ইচ্ছে ভীষণভাবে হচ্ছে। বুকটা তার ধুকপুক শব্দ তুলে বাজছে, রীতিমতো নিজেকে প্রচণ্ড দুর্বল মনে হচ্ছে মায়ার সামনে। হৃদ মায়ের দিকে এক কদম এগিয়ে আসে, পরে কাঁপা কাঁপা হাতে মায়ের গাল স্পর্শ করে। হৃদের মনের সাথে সাথে শরীরও কারেন্ট হয়ে যায় মুহূর্তে। হৃদ চমকে উঠে সাথে সাথে নিজের হাতটা সরিয়ে নেয় মায়ের গাল থেকে। আগে অনেকবার হৃদ মায়াকে অনেকভাবে ছুঁয়েছে, কিন্তু এখন নিজের মাঝে এত উত্তেজনা কাজ করেনি। তাহলে আজ কেন করছে? আগে তার বউকে খারাপভাবে ছুঁয়নি বলে আজ সেই ভাবে ছুঁয়েছে বলে এমন উত্তেজনা কাজ করছে তার। হৃদ মায়ার দিকে কিছুক্ষণ আহাম্মকের মতো তাকিয়ে থেকে নার্ভাস হয়ে তাড়া দিয়ে বলল, চোখ বন্ধ করো তাড়াতাড়ি। হৃদের কথা কান্না অফ করে তার দিকে উল্টো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আসলে হৃদ কী বলতে চাইছে বা কী করতে চাইছে তা বোঝার চেষ্টা করছে মায়া। হৃদ মায়ের চোখ বড় বড় করে দেখে খানিকটা রেগে বলল, সে তোমাকে চোখ বন্ধ করতে বলে উল্টো চোখ বড় হয়ে যায় তোমার। বাসর বুঝো না, আবার বাসর করতে এসেছো তুমি, যাও তোমার। আমার কোনো বাসর হবে না, সব ক্যান্সেল, সব মানে সব, হানিমুনও ক্যান্সেল বলে এক প্রকার পালিয়ে যায় হৃদ মায়া থেকে। বাসরের বিষয়টা এড়িয়ে যেতে দ্রুত রুমটা ত্যাগ করে। এই মুহূর্তে হৃদ নিজেকে পাগল পাগল লাগছে। সে একটা মেয়ের সামনে এতটা দুর্বল হয়ে যাবে সেটা কখনোই ভাবেনি। তাকে এই মুহূর্তে প্রচণ্ড অস্থিরতা ভুগতে হচ্ছে। ভালোবাসা থাকলে বাসর করা যায়, কিন্তু ভালোবাসা ছাড়া তা ইম্পসিবল। তাই সে মায়াকে আটকানোর জন্য অন্য কোন পথ অবলম্বন করবে, তবু এই পথ না। খানবাড়ি বিশাল ড্রয়িং রুমে দাঁড়িয়ে দাদির পিছনে লুকিয়ে আছি আমি আঁচল ধরে। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার ভিলেন বর, চোখে মুখে তার রাগ স্পষ্ট। আমাকে যেন চোখ দিয়ে ভর্ৎস করতে পারলে শান্তি হবে তার, এমন মনোভাব। আর দাদি সহ বাকি সবাইরা হতবাক, সাথে ভয় ভয় ভাব চোখে মুখে। কারণ দুই এক, আমি ওনার সাথে কি করেছি এই মুহূর্তে? দুই, আমার উপর উনি রাগে আছেন কি কারণে, সেটা আমার পরিণতি কি হবে এটা নিয়ে সবাই চিন্তিত। আয়ান ভাইয়া আর দাদাজান বাদে ওনার দুজন এই মুহূর্তে অফিসে অবস্থান করছেন, তাই সবাই হয়েছে ড্রয়িং রুমে জুড়ে। কাজের লোকগুলো একপাশে দাঁড়িয়ে আছে আর ভয় ভয় নজরে একবার আমাকে দেখছে আর অন্যবার ওনাকে দেখে চলছে। পুরো ড্রয়িং রুমে জোরে শুধু নীরবতা আর নিস্তব্ধতা ছেয়ে গেছে। কারো মুখে কোনো কথা নেই, কারণ কিছুক্ষণ আগে উনি আমাকে এখানে এনে এক প্রকার দাদির সামনে ছুঁড়ে মারে। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় ফ্লোরে উপর হয়ে, যাতে করে দুহাত কিছুটা ব্যথা পাই আমি। আমাকে এভাবে নিয়ে আসা দাদি উত্তেজিত হয়ে দ্রুততার সাথে আমাকে টেনে নিজের বুকে চেপে ধরে দুহাতে, আর সাথে সাথে বাকি সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়ে যায়।
আর আমি হিচকি তুলে অনবরত কান্না করতেই চলেছি ওনার ভয়ে, আর বাঁকা চোখে ওনার দিকে তাকিয়েছিলাম। আমার এমন কান্না দেখে উনি আরও রেগে মেগে তেড়ে আসে আমার দিকে মারার জন্য। ওনাকে তেড়ে আসতে দেখে আমি দাদির বুকে থেকে নিজেকে ছাড়িয়ে পিছনে লুকিয়ে পড়ি। আমাকে লুকাতে দেখে উনি থেমে যায় আর চোখ মুখ শক্ত করে তাকিয়ে থাকে আমার দিকে। আমার এমন বিধ্বস্ত অবস্থা দেখে দাদি রেগে খানিকটা উঁচু স্বরে চেঁচিয়ে উঠে বলো, এই তুই আমার সোনামার সাথে কি করেছিস? হ্যাঁ, ও এমন অবস্থা কি করে হলো? আর সোনামা তো ওর বাসায় ছিল, তাহলে তুই ওকে বাসা থেকে ধরে আনলি কোন সাহসে? তুই মেয়েটাকে শান্তি দিচ্ছিস না কেন? তুই ওর পিছু ছাড়ছিস না কেন? হ্যাঁ, দাদি এমন কথায় বিরক্ত নিয়ে আমার থেকে চোখ সরিয়ে দাদির দিকে তাকায় উনি। হৃদ পরে কিটমিট করতে করতে সোজা সাপটেভাবে বলে উঠে, বউ আমার, আর তার থেকে দূরে থাকতে হবে আমাকে? পারবো না আমি দূরে থাকতে, দরকার হলে বউ নিয়ে সাথে ঘুরঘুর করবো আমি, তবু বউকে ছাড় দিব না আমি, একদমই না। আর এখন তো তোমার সোনামাকে তুলে নিয়ে আবার এনেছি, কিন্তু আমার কথা না শুনলে পরের বার আর তুলতে নিয়ে গিয়ে ভুলটা করব না। হয় জায়গায় শ্যুট করে মারব, নয়তো একেবারে গিলে খেয়ে ফেলবো। কারণ তোমার সোনামার মতো পেট আমারও আছে, একেবারে আমার পেটে পুরে রেখে দিব। তাই সাবধান করো তোমার গুণধর নাতনিকে আমার অবাধ্য হলে জানে মেরে দিব সব কয়টাকে, তাও পিছু ছাড়ছি না। ওনার এমন সব কথা আমার ভয় আরও এক ধাপ বেড়ে গেল। ভয়ে সিটিয়ে রইলাম দাদির পেছনে লুকিয়ে, কারণ সব কয়টাকে মেরে ফেলবে মানে আমার ফ্যামিলি কথা বুঝিয়েছে তা খুব ভালোভাবে বুঝতে পারছি আমি। তাই কষ্টে কান্না করেই চলছি আমি। আমাকে ভয় পেতে দেখে দাদি একবার কোনো চোখে দেখে আবারও ওনার দিকে তাকায়, পরে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, মেরে দিবি মানে কি? তুই আমার সোনামাকে কেন বারবার আঘাত করছিস? কি চাই তোর ওর কাছ থেকে? আর কেনই বা ধরে আনলি মেয়েটাকে এভাবে? কি অপরাধ শাস্তি দিচ্ছিস মেয়েটাকে? দাদি এমন কথায় বিরক্তির ধাপ বাড়তেই থাকে ওনার মাঝে। উনি বিরক্তি নিয়ে দাদিকে উদ্দেশ্য করে বলল, ওর থেকে আমার কিছু চাই না, আর না কিছু লাগবে তোমার সোনামা থেকে আমার। আমি শুধু এটাই চাই যে তোমার সোনামা এই বাড়িতে থাকবে, ব্যাস। ওনার কথা দাদি আরও রেগে মেগে বলল, ও কেন তোর কথা শুনবে? ও কোথা থাকবে না থাকবে সেটা আমরা বুঝবো, তুই না। তুই শুধু ওর থেকে দূরে থাকবি, ব্যাস। দাদির কথা উনি কোনো রকম ভনিতা ছাড়াই বলে ওঠে, দাদি আমাকে রাগিও না প্লিজ। আর আজকের পর থেকে তোমার সোনামা জন্য বাপের বাড়ি যাওয়া একেবারের জন্য বন্ধ। সারা জীবনও বাপের বাড়ি যাওয়ার নাম মুখে নিতে পারবে না। ওর বাবা মা 14 গোষ্ঠী এখানে এসে তোমার সোনামাকে দেখে যেতে পারবে, কিন্তু তোমার নাতি ভুলে বাড়ির বাইরে যেতে পারবে না উইদাউট মাই পারমিশন। কথাগুলো বলে কাউকে কিছু না বলে দিয়ে গটগট করে উপরে নিজের রুমের দিকে পা বাড়ায়। ওনার এমন কাজে দাদিসহ বাকি সবাই বোকা বনে যায় আর বোঝার চেষ্টা করছে যে কী এমন হয়েছে যাতে করে উনি এমন করছে। আর উনি কিছু দূরে এগোতে আবারও পিছে ফিরে আমার দিকে এক পলক তাকিয়ে দাদিকে উদ্দেশ্য করে বলল, দাদি, ওরাউরিটা আমার আর ভালো লাগছে না, তাই বারবার বলে বোঝাবার ছেলে আমি না। তোমার নাতনি যদি আবার ওরা চেষ্টা করে তো নেক্সটটা হবে তার জন্য দায়ী থাকবে তোমরা সোনামা নিজেই, কারণ কাউকে মানাতে দুবার ভাববো না আমি। বলেই আবারও নিজের রুমে প্রস্থান করে উনি। আর দাদি সহ বাকি সবাই ওনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর ওনার কথাগুলো বোঝার চেষ্টা করে যে উনি কিসের উড়াউড়ির কথা বলছে। সবাই ওনার কথার মানে বুঝতে না পারলেও আমি ঠিক বুঝতে পারছি উনি আমার বারবার পালানোটাকে মিন করে বলেছে কথাগুলো। আর উনি চাইলে সরাসরি দাদিকে সব কিছু বলতে পারত
যে আমি কি করেছি, কিন্তু উনি কিছু বলেনি, আমাকে বাঁচিয়েছে। যদি দাদিকে সব কিছু বলে দিত তাহলে দাদি অনেক বেশি কষ্ট পেত, হয়তো কষ্ট পেয়ে কথা বলা ছেড়ে দিত আমার সাথে। কিন্তু উনি এমন কিছু করেননি। কিন্তু কেন করেনি? নিজেই তো আমাকে কষ্টের সাগরে ভাসাবে, কিন্তু অন্যের কাছ থেকে কষ্ট পাওয়াটা কি মঞ্জুর হবে না ওনার? কিন্তু কেন?